আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের MTHR 2107 স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সের যে ফার্স্ট মিড টার্ম এক্সাম, সেই মিড টার্ম এক্সামের প্রিপারেশন হিসেবে আমরা কিছু ক্লাস নিচ্ছিলাম, যার ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিওটা। সো আমাদের বিগত যেই দুইটা লেকচার ছিল, সেই দুইটা লেকচারে আমরা মোটামুটি অনেকগুলো টপিক কভার করে এসেছি, যার মধ্যে প্রথম ছিল বেসিক স্ট্রাকচার অফ এ প্রোগ্রাম, তারপর ছিল ফাংশনস, ক্লাসিফিকেশনস অফ ফাংশনস, এরপরে কিওয়ার্ড, আর সর্বশেষ ভিডিওতে আমরা কনস্ট্যান্টস, ভ্যারিয়েবলস আর ডেটা টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের থার্ড পার্টে অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা অপারেটরস আর এক্সপ্রেশনস নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমাদের ইফ এলসের যেই কনসেপ্টটা ছিল সেটা নিয়েও আলোচনা করব। সো সর্বপ্রথম চলে আসি আমাদের অপারেটরসে। অপারেটরসের ফর্মাল ডেফিনেশনটা যদি আমরা পড়ি, এখানে কি বলা হয়েছে? অপারেটরস আর স্পেশাল সিম্বলস অর কিওয়ার্ডস ইউজ টু পারফর্ম স্পেসিফিক অপারেশনস অন ওয়ান অর মোর ভ্যালুস অর ভ্যারিয়েবলস, অর্থাৎ আমার এক বা একাধিক ভ্যালুস বা ভ্যারিয়েবলসের উপরে যেই স্পেশাল সিম্বলস বা কিওয়ার্ডসগুলো বিভিন্ন অপারেশন পরিচালনা করে তাদেরকে বলা হয় হচ্ছে অপারেটরস। এখন অপারেটরসের কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, ইন্টিজার সাম 1 ইকুয়াল টু 100 প্লাস 50। এখানে এই যে দুইটা নাম্বারের মধ্যে আমার কি করা হয়েছে? একটা যোগ করা হয়েছে। সো যোগ করার জন্য আমার কোন অপারেটরটা ইউজ করা হয়েছে? আমার প্লাস সিম্বলটা। সো এই প্লাস সিম্বলটা হচ্ছে এখানে একটা অপারেটর। পরের যেই লাইনটা, সেখানে আমি কি দেখতে পাচ্ছি যে সাম 2 ইকুয়াল টু সাম 1 প্লাস 250। সো এখানে সাম 1 হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল আর 250 হচ্ছে আমার একটা ভ্যালু। সো একটা ভ্যারিয়েবলের সাথে একটা ভ্যালুকে যখন যোগ করা হয়েছে, সেখানে আমার কি অপারেটর ইউজ করা হয়েছে? প্লাস সিম্বল দ্বারা একটা অপারেটর এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে আমার একটা অপারেটর। দেন ইন্টিজার সাম 3 ইকুয়াল টু সাম 2 প্লাস সাম 2। এখানে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলে যোগ করা হয়েছে। জিনিসটা একটু লক্ষ্য করেন, আমাকে প্রথমে দুইটা নাম্বারের মধ্যে যোগ করতে বলা হয়েছিল, পরবর্তীতে একটা ভ্যারিয়েবলের সাথে একটা নাম্বার, এর পরবর্তীতে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবল। তিনটা ক্ষেত্রে আমার একই কাজ হয়েছে, দুইটা জিনিসকে একসাথে আমার যোগ করতে হয়েছে। সো যোগ করার জন্য আমার যে সিম্বলটা ইউজ করা হয়েছে বা কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে অপারেটর। সো আমার এই জিনিসটা আউটপুট দেয় হচ্ছে 150। নিচের যে জিনিসটা, সেটা হচ্ছে আমার সাম 1 এর সাথে 250 যোগ করে সাম 1 এর ভ্যালু কত ছিল? 150। সো 150 সাথে যদি আমি 250 যোগ করি, 400। দেন থার্ড লাইনে আমার সাম 2 এর ভ্যালু ছিল 400, আর এটার সাথে আমি আবার সাম 2 যোগ করেছি, তাহলে আমার ভ্যালু মানে আউটপুট কত আসে? 800। সো এই ছিল মোটামুটি আমার অপারেটরসের কিছু বেসিক এক্সাম্পল। এখন আমরা দেখব যে অপারেটরসের কি কি টাইপ আছে। সো সর্বপ্রথম আমাদের কাছে আসে অ্যারিথমেটিক অপারেটরস, তারপরে রিলেশনাল অপারেটরস, রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটরস, যেগুলো কিনা দুইটা জিনিসের মধ্যে কম্প্যারিজন করার জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে আমার লজিক্যাল অপারেটরস, এরপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরস, তারপর আমার অ্যাসাইনমেন্ট অপারেটরস, কন্ডিশনাল বা টার্নারি অপারেটর। সো এই হচ্ছে আমার মোটামুটি অপারেটরসের বিভিন্ন টাইপ। সো সর্বপ্রথম আমরা যদি অ্যারিথমেটিক অপারেটরস দেখি, অ্যারিথমেটিক অপারেটরস আমার কি করে? বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশনসগুলো হচ্ছে তারা করে থাকে। এগুলোর মধ্যে কি কি? আমাদের একদম ছোটোবেলা থেকে ক্লাস 1 থেকে যেই সিম্বলগুলো আমরা চিনি, আমাদের প্লাস, মাইনাস, তারপর হচ্ছে ডিভিশন, তারপর হচ্ছে পার্সেন্টেজ, এই অপারেটর, এই সিম্বলগুলো কিন্তু আমরা এখানে অপারেটরস হিসেবে দেখতে পাবো। কিন্তু এখানে কিছু মানে ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রমগুলো কি? প্লাস দ্বারা আমার অ্যাডিশন বা দুইটা বিষয় যোগ করা বোঝায়, দুইটা ভ্যালু বা ভ্যারিয়েবল যোগ করা বোঝায়। এক্সাম্পল হিসেবে আমি এ এর সাথে বি কে যোগ করলাম, সেটা হচ্ছে আমার প্লাস অপারেটরের কাজ, দুইটা জিনিসকে যোগ করা। এখন এ আর বি হচ্ছে এখানে দুইটা ভ্যারিয়েবল। সো এখানে এ আর বি এর ডেফিনেটলি কিছু ভ্যালু আছে। সো সেই ভ্যালুগুলোকে হচ্ছে আমার এই অপারেটরটা যোগ করে। মাইনাস অপারেটরের কাজ হচ্ছে আমার সাবট্রাকশন বা বিয়োগ করা। সো এটা কি করে? একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবলকে বিয়োগ করে। তারপরে এই যে স্টার নামে আমরা একটা অপারেটর এখানে দেখতে পাচ্ছি, এটার কাজ হচ্ছে মাল্টিপ্লিকেশন করা। আচ্ছা, মাল্টিপ্লিকেশনের জন্য তো আমরা ছোটোবেলায় এই যে এরকম একটা ক্রস সাইন ইউজ করে এসেছি, যেটা কাজ হচ্ছে দুইটা নাম্বারকে একটার সাথে আরেকটা মাল্টিপ্লাই করা। তাহলে এখানে এরকম স্টার কেন? এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর কনভেনশন, যে আমাদের সাধারণত প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দুইটা নাম্বার বা ভ্যারিয়েবলকে যোগ মানে গুণ করার জন্যে আমাদের এরকম একটা অ্যাস্টার ইউজ করা হয়। সো এই জিনিসটা কাজ হচ্ছে আমার দুইটা নাম্বারের মধ্যে গুণ করা বা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে।
তারপরে এই যে একটা স্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি, এই স্ল্যাশটার কাজ হচ্ছে একটা জিনিসকে আরেকটা জিনিস দ্বারা ভাগ করা। সেই জিনিসগুলো কি আমার একটা ভ্যারিয়েবল হতে পারে বা একটা ভ্যালু হতে পারে। সো একটা জিনিসকে আরেকটা জিনিস দ্বারা ভাগ করার কাজটা করে হচ্ছে আমার এই ফরওয়ার্ড স্ল্যাশ, যেটা হচ্ছে আমার ডিভিশন অপারেটর। এরপরে আমার পার্সেন্টেজের যে সাইনটা আমি এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার মডিউলাস অপারেটর। এটার কাজ হচ্ছে রিমাইন্ডার খুঁজে বের করা। অর্থাৎ আমি যদি 5 তারপর হচ্ছে পার্সেন্টেজ দিয়ে 2 দিই, 5কে আমি 2 দ্বারা ডিভাইড করলে আমার মাল্টিপ্লাই রিমাইন্ডার কত আসে? রিমাইন্ডার আসে আমার 1। সো এই জিনিসটা আলটিমেটলি আমাকে 1 রিটার্ন করবে। আমি এভাবে দেখানোটা আসলে ঠিক না। সো আমার ইনপুট যদি এটা হয়, সেই ইনপুটের আউটপুট হিসেবে আমি 1 পাবো। এটা হচ্ছে আমার মডিউলাস অপারেটরের কাজ, সে আমাকে একটা রিমাইন্ডার ফাইন্ড করে দেয়। এর পরবর্তীতে আমার রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটরস, এই জিনিসগুলো আপাতত বোঝার সময় আমাদের মাথায় নাও ঢুকতে পারে, কারণ আমরা আসলে কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি না। বাট পরবর্তীতে যখন ইফ এলস কিংবা লুপ শিখবো, তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। সো আপাতত আমরা জাস্ট দেখে যাই আর একটু শোনার চেষ্টা করি যে কোন অপারেটরটা কী কাজ করে। সো এখানে ডাবল ইকুয়ালের যে অপারেটরটা আমরা দেখতে পাচ্ছি, এটার কাজ হচ্ছে কম্পেয়ার করা, যে একটা ভ্যারিয়েবল বা ভ্যালু আরেকটা ভ্যারিয়েবল বা ভ্যালু সমান কিনা, এই জিনিসটা সে কম্পেয়ার করে। লাইক আমার এ একটা ভ্যারিয়েবল, বি একটা ভ্যারিয়েবল, সো এ কি বি এর সমান কিনা এটা চেক করার জন্য আমি কি করব? দুইটা ইকুয়াল সাইন একসাথে লিখব। তাহলে আমার ইফ এলস ব্লকের ভিতরে এটা আসলে চেক করে যে এ কি বি এর সমান কিনা। তারপরে এখানে ইকুয়ালের সামনে আমি একটা এক্সক্লেমেটরি মার্ক দেখতে পাবো, এটার কাজ হচ্ছে নট ইকুয়াল টু, অর্থাৎ এটা চেক করে যে এ কি বি এর সমান নয় কিনা, সেই জিনিসটা এই অপারেটরটা চেক করে। সো এটাও আমরা ইফ এলস ব্লক শেখার সময় দেখতে পাবো। তারপরে আমার এরকম একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এটার কাজ হচ্ছে গ্রেটার দেন। এই গ্রেটার দেন আর লেস দেন সাইনটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, সো এটা আমাদের কাছে নতুন কিছু না। এখানে কম্প্যারিজন অপারেটর হিসেবে এই দুইটা সাইন ইউজ করা হয়। আর পরবর্তীতে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল টু আর লেস দেন অর ইকুয়াল টু এরকম দুইটা অপারেটরও দেখতে পাবো, যেগুলো হচ্ছে তাদের কোরেসপন্ডিং কাজগুলো করে থাকে আর কি। সো এই গেল আমাদের রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটরস। তারপরে আমাদের লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরসের কাজ কি? এটা হচ্ছে আমাদের দুইটা, এক মিনিট, আচ্ছা সরি ফর ইন্টারাপশন। আমাদের লজিক্যাল অপারেটরসের কাজ হচ্ছে দুইটা বুলিয়ান এক্সপ্রেশনকে হচ্ছে কম্বাইন করা বা নেগেট করা। সেটার এক্সাম্পল কীরকম হতে পারে? আমার এ অ্যান্ড বি, অর্থাৎ এই এক্সপ্রেশনটা দ্বারা আমি চেক করব যে একই সাথে আমার দুইটা কন্ডিশন ট্রু হচ্ছে কিনা, দুইটা কন্ডিশন ট্রু হচ্ছে কিনা বা ফলস হচ্ছে কিনা, সেই জিনিসটা কিন্তু আমার একই সাথে হইতে হবে। আমার এও ট্রু হইতে হবে, বিও ট্রু হইতে হবে, তাহলে আমার একটা ট্রু রেজাল্ট আসবে। আবার এও ফলস, বিও ফলস, তাহলে হচ্ছে আমার একটা ট্রু রেজাল্ট আসবে। এছাড়া এ আর বি এর মধ্যে একটা ট্রু একটা ফলস এরকম যদি হয়, সেক্ষেত্রে আমার রেজাল্টটা হচ্ছে মানে ফলস আসবে আর কি। সো এই জিনিসটা আমরা এইচএসসি আইসিটিতে পড়ে এসেছি, দ্যাটস ওয়াই মানে এত ডিটেলসে গেলাম না, আশা করি আপনারা সবাই আগে থেকে জানেন। আর এই অপারেটর হচ্ছে আমার লজিক্যাল নট অপারেটর, অর্থাৎ কোনো একটা কিছুর যেই ভ্যালুটা সেটাকে হচ্ছে সোয়াপ করার জন্য আমার এই অপারেটরটা ইউজ করা হয়। এর পরবর্তীতে আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর, এটা কাজ হচ্ছে কোনো একটা কিছুকে বাড়ানো বা কমানো, অর্থাৎ এ প্লাস প্লাস বা প্লাস প্লাস এ দ্বারা আমার এর ভ্যালুকে 1 বৃদ্ধি করা বোঝায়। এ মাইনাস মাইনাস বা মাইনাস মাইনাস এ দ্বারা এর ভ্যালুকে 1 কমানো বোঝায়। ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের অপারেটরগুলো দিয়ে বোঝানো হয়। দেন পরবর্তী টাইপ হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কোনো একটা কিছুকে আরেকটা জিনিসের মধ্যে অ্যাসাইন করে, অর্থাৎ এখানে এ ইকুয়াল টু বি দ্বারা আমি বি এর যে ভ্যালুটা সেটাকে এ এর মধ্যে অ্যাসাইন করেছি, বি এর ভ্যালুটাকে আমি এ এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। এ প্লাস ইকুয়াল টু বি, এটা হচ্ছে অ্যাড অ্যান্ড অ্যাসাইন, অর্থাৎ এই জিনিসটা দ্বারা আমার যেটা বোঝায় সেটা হচ্ছে এ এর ভ্যালুটাকে আমি এ প্লাস বি করে দিয়েছি। ঠিক আছে? পরবর্তীতে আমার মাইনাস ইকুয়াল টু, এটা দ্বারা হচ্ছে সাবট্র্যাক্ট অ্যান্ড অ্যাসাইন, অর্থাৎ এই লাইনটা দ্বারা আমার বোঝায় মূলত এ এর ভ্যালুটাকে আমি কিসে রূপান্তরিত করেছি, এ এর ভ্যালুটাকে আমি এ মাইনাস বিতে পরিণত করেছি। অর্থাৎ আমার একটা সংখ্যা যদি হয় 5 আর একটা সংখ্যা যদি হয় 3, তাহলে 5 মাইনাস ইকুয়াল টু 3 দ্বারা বোঝায় 5 থেকে আমি
5 থেকে আমি 3 মাইনাস করে দিয়েছি, তাহলে এটার ভ্যালুটা কত আসে 2। সিমিলারলি এই লাইন দ্বারা 5 মাইনাস ইকুয়াল টু 3 দ্বারা আমার 5 এর ভ্যালুটা কত হয়ে যায় 2 হয়ে যায়। এটা হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন এক্সপ্রেশন লেখার একটা কনভেনশন আর কি। সো এই জিনিসগুলো আমাদের কাছে আপাতত ইললজিক্যাল মনে হতে পারে যে মাইনাস ইকুয়াল টু, এটা তো ম্যাথমেটিক্যালি কোনো সেন্স মেক করে না। বাট আমাদেরকে প্রোগ্রামিং করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রোগ্রামিংয়ের জিনিসগুলো যদিও ম্যাথমেটিক্স থেকেই ডিরাইভ করা হয়েছে, বাট স্টিল ম্যাথমেটিক্যাল অনেক কিছুই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইললজিক্যাল, আর প্রোগ্রামিংয়ের অনেক কিছু আমাদের ম্যাথমেটিক্সের লজিক দ্বারা আমরা মিলাতে পারবো না। সো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেই কনভেনশনে জিনিসগুলো লেখা হয় বা যেভাবে আমাদের প্রোগ্রামগুলো লেখা হয় আমাদেরকে সেভাবে লিখতে হবে, আদারওয়াইজ আমাদের কোড একটা এরর দেখাবে আমাদেরকে। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো পরবর্তীতে আমাদের মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইনের যে বিষয়টা, এটাও হচ্ছে একই রকম কাজ করে, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে মাল্টিপ্লাই করে তারপরে ওই ভ্যালুটাকে রিপ্লেস করে ফেলে। অর্থাৎ আমার এখানে এ মাল্টিপ্লাই ইকুয়াল টু বি দ্বারা এর ভ্যালুকে এ ইন্টু বি দ্বারা রিপ্লেস করে ফেলে। অর্থাৎ আমার একটা সংখ্যা যদি, মানে আমার আগে একটা ভ্যারিয়েবল ছিল এ যার ভ্যালু ছিল সে ফর এক্সাম্পল 5। সো আমি যদি আরেকটা ভ্যারিয়েবল এখানে নিলাম যেটা হচ্ছে আমার 2। সো আমি যদি এ মাল্টিপ্লাই ইকুয়াল টু বি করে দিই তাহলে আমার এ এর ভ্যালু হয়ে যাবে তখন কত, আমার 5 দুগুণে 10, তখন আমার এ এর ভ্যালুটা 10 হয়ে যাবে। সো এটাই হচ্ছে মূলত আমার মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইন অপারেটরের কাজ। আর পরবর্তী যেই অপারেটরগুলো সেগুলোও কাইন্ড অফ সিমিলারলি কাজ করে। সো এটার ব্যাখ্যা আমি আর গেলাম না, এগুলো আমাদের রেয়ারলি ইউজ করা লাগে। সো এরপরে আমাদের সর্বশেষ যে অপারেটরটা সেটা হচ্ছে কন্ডিশনাল বা টার্নারি অপারেটর। এটা আমি এখন দেখাচ্ছি না, আমাদের একদম লাস্টের দিকে যে এটা দেখানো হবে, কারণ এটা একটু অ্যাডভান্সড কনসেপ্ট আর কি। সো পরবর্তী আমাদের যে টপিকটা সেটা হচ্ছে এক্সপ্রেশনস। আচ্ছা, আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে এক্সপ্রেশনস। এক্সপ্রেশনের ফর্মাল ডেফিনেশনটা কি? এন এক্সপ্রেশন ইজ এ কম্বিনেশন অফ ভ্যারিয়েবলস, কনস্ট্যান্টস, অপারেটরস অ্যান্ড ফাংশন কলস দ্যাট ইভ্যালুয়েটস টু এ ভ্যালু। অর্থাৎ আমার যে কোনো জিনিস যা হচ্ছে একটা ভ্যালুতে কনভার্ট হয় সেই জিনিসটাকে আমার বলা হয় হচ্ছে এক্সপ্রেশনস। এক্সপ্রেশনকে বাংলায় আমরা বলি হচ্ছে কোনো একটা কিছু প্রকাশ করা। এখন আমার 5 যোগ 2 এরকম একটা লাইন দ্বারা আমার কি প্রকাশ পায়? এরকম একটা লাইন দ্বারা হচ্ছে আমার 5-এর সাথে 2 এর যোগ প্রকাশ পায়, যেটা আমার ইভ্যালুয়েট হয় কিসে? 7-এ। সো এই যে 5 প্লাস 2 আমি লিখলাম, এই জিনিসটাও আমার একটা এক্সপ্রেশন। তারপরে আমার নাম রাকিব, এই যে একটা লাইন আমি লিখলাম, এই লাইন দ্বারা কি হয়েছে? আমার নামটা প্রকাশ করা হয়েছে। সো এই জিনিসটাকেও আমি একটা এক্সপ্রেশন বলতে পারি। সিমিলারলি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতেও আমরা অনেক কিছু এক্সপ্রেস করে থাকি, যেমন 5 প্লাস 3 দ্বারা এখানে 5 আর 3-এর অ্যাডিশন এক্সপ্রেস করেছি, এটা হচ্ছে আমার একটা এক্সপ্রেশন। তারপর আমার এক্স প্লাস ওয়াই দ্বারা আমি এখানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যোগ এক্সপ্রেস করেছি, এটা আমার একটা এক্সপ্রেশন। এক্স গ্রেটার দেন ওয়াই, এখানে আমার এক্সের সাথে ওয়াই এর একটা কম্প্যারিজন আমি প্রকাশ করেছি, এটাও হচ্ছে আমার একটা এক্সপ্রেশন। সো এরকম বিভিন্ন রকমের এক্সপ্রেশন আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে লিখে থাকি। সো এক্সপ্রেশনসের মধ্যে আমার বিভিন্ন রকমের টাইপ আছে। একটা হচ্ছে আমার কনস্ট্যান্ট এক্সপ্রেশনস, যেখানে আমার শুধুমাত্র কনস্ট্যান্ট ভ্যালুগুলো মানে ইনক্লুডেড থাকে। যেমন এখানে 5 আর 3 দুইটাই কিন্তু আমার কী ধরনের নাম্বার? কনস্ট্যান্ট নাম্বার, এগুলো আমার আজীবন একই থাকবে, আমার এখানে কোনো ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না। সো এই জিনিসগুলোকে আমার বলা হয় হচ্ছে কনস্ট্যান্ট এক্সপ্রেশনস, যেটার ভ্যালু যে কোনো কেসে একই থাকবে। আমার সেকেন্ড টাইপ হচ্ছে ভ্যারিয়েবল এক্সপ্রেশনস, যেখানে আমার শুধুমাত্র ভ্যারিয়েবলস থাকে, কোনো ধরনের কনস্ট্যান্ট থাকে না। সো এটাকে বলা হয় হচ্ছে ভ্যারিয়েবল এক্সপ্রেশনস, যেমন এক্স প্লাস ওয়াই। আমার অ্যারিথমেটিক এক্সপ্রেশনসের মধ্যে শুধুমাত্র অ্যারিথমেটিক যে অপারেটরগুলো সেগুলো থাকে। আচ্ছা, শুধুমাত্র সেগুলো ছাড়াও আরও অনেক কিছু থাকতে পারে, বাট এখানে অ্যারিথমেটিক অপারেটরগুলোর উপস্থিতির কারণে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশনস। সো পরবর্তী টাইপ হচ্ছে আমাদের রিলেশনাল এক্সপ্রেশনস, যেখানে আমার রিলেশনাল বিভিন্ন অপারেটরস প্রেজেন্ট থাকে। সো এটাকে বলা হয় হচ্ছে রিলেশনাল এক্সপ্রেশনস। এরপরে আমার লজিক্যাল এক্সপ্রেশনস, যেখানে আমার লজিক্যাল অপারেটরগুলো থাকে। বিটওয়াইজ এক্সপ্রেশনস,
তারপর অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশনস, যেখানে আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা কিছুকে অ্যাসাইন করা হয়। তারপর ফাংশন কল এক্সপ্রেশনস, যেখানে আমার একটা ফাংশনকে কল করে সেখানে কিছু একটা আমার আউটপুট আসে। সো এটাকে বলা হয় হচ্ছে আমার ফাংশন কল এক্সপ্রেশনস। অর্থাৎ আমার যেই অপারেটরগুলো ইউজ করা হয় সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু এখানে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে। সো আমাদের সারাংশ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে অপারেটরস কী করে, আমার কম্পিউটেশনের টাইপটা ডিফাইন করে। কি ডিফাইন করে? আমাদের কম্পিউটেশনের যেই টাইপটা সেটা হচ্ছে ডিফাইন করে। আমার এক্সপ্রেশনস হচ্ছে বিভিন্ন অপারেটরস আর সেই মানে যে ভ্যালু বা ভ্যারিয়েবলসের উপরে সেই অপারেটরগুলো কাজ করে আর রেজাল্ট প্রডিউস করে, সেটার একটা কম্বিনেশন। আর তো মোটামুটি এই কথাগুলাই বলা হয়েছে আর কি। আমাদের এক্সপ্রেশনস আর অপারেটরস আপাতত ক্লিয়ার নাও হতে পারে, বাট আমরা যখন ইফ এলসে ঢুকবো তখন জিনিসগুলো আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমার ইন্ট a ইকুয়াল টু 10 এটা একটা এক্সপ্রেশন, b ইকুয়াল টু 20 এটা একটা এক্সপ্রেশন, প্রিন্ট এফ এর ভিতরে কিছু একটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার একটা এক্সপ্রেশন, রিটার্ন 0 এটাও আমার একটা এক্সপ্রেশন। সো এই জিনিসগুলো এখন যদি ক্লিয়ার নাও হয়, আমরা যখন ইফ এলসে ঢুকবো, লুপে ঢুকবো, তখন ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা পরবর্তী স্টেপে যাই। এরপরে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেই প্রাইমারি বিষয়টা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে, সেই জিনিসটাতে আমরা চলে এসেছি, তা হচ্ছে ইফ এলস। ইফ এলস কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই সিগনিফিক্যান্ট একটা পার্ট, কারণ এটা আমাদের কি করে, একটা স্পেসিফিক কন্ডিশন ট্রু কিনা সেটার উপর বেস করে কিছু কাজ করতে আমাদেরকে সাহায্য করে। সো আমরা ফর্মাল ডেফিনেশনটা পড়ি। ইন সি দ্য ইফ এলস কনস্ট্রাক্ট ইজ ইউজড ফর ডিসিশন মেকিং। কিসের জন্য ইউজ করা হয়? ডিসিশন মেকিংয়ের জন্য ইউজ করা হয়। ইট অ্যালাউস দ্য প্রোগ্রাম টু এক্সিকিউট এ স্পেসিফিক ব্লক অফ কোড বেসড অন whether a given condition is true or false। অর্থাৎ সোজা বাংলা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে ইফ এলস কি করে, আমার একটা স্পেসিফিক কন্ডিশন সত্য কিনা সেটার উপর বেস করে কিছু কাজকর্ম সম্পাদন করে। আমার গিভেন কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমার ইফের ভিতরের ব্লকের মধ্যে যে কোডটা আছে সেটা এক্সিকিউট হয়, আর যদি আমার সে কন্ডিশনটা ট্রু না হয়, তাহলে সে ওই ব্লকের ভিতরে ঢুকবেই না। ঠিক আছে? সো আমার মেইন জায়গাটা কোথায়? মেইন জায়গাটা হচ্ছে আমার এই যে কন্ডিশনের যে জায়গাটা, এটা হচ্ছে আমার ইফ এলস ব্লকের মেইন বিষয়। সো একটা কন্ডিশন আমার এখানে দেওয়া থাকবে। সো কম্পাইলার যখন কোডটাকে রান করবে, কম্পাইলার তো রান করে না, আমার রান টাইম এনভায়রনমেন্ট যখন আমার কোডটাকে পড়বে, তখন একটা স্পেসিফিক ভ্যালু বা কন্ডিশন সে এই জায়গাটাতে এসে চেক করবে। সো এই জায়গাটার মধ্যে কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে হচ্ছে সে ব্লকের ভিতর ঢুকবে, আর যদি কন্ডিশনটা ট্রু না হয়, তাহলে সে এই ব্লকের মধ্যে ঢুকবে না, সে পরবর্তী লাইনে চলে যাবে। অর্থাৎ আমার এই ব্লকের ভিতরে যে কোডটা সেটা হচ্ছে এক্সিকিউট হবে না। সো আমার কোডটা এক্সিকিউট হওয়ার জন্য কি করা লাগবে? আমার এই কন্ডিশনটা ট্রু হতে হবে। সো এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখে ফেলি, এখানে কি বলছে, আমার একটা নাম্বার এখানে নেওয়া হয়েছে, ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 10। সো ইফ ব্লকের ভিতরে আমার একটা কন্ডিশন চেক করা হয়েছে, এই যে এখানে কিন্তু আমরা একটা অপারেটর দেখতে পাচ্ছি। এই অপারেটরটা কি? আমরা একটু আগে যে বিভিন্ন অপারেটর দেখছিলাম, রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটরস, এই যে গ্রেটার দেন আর লেস দেন, এখানে দুইটা অপারেটর আমরা দেখেছিলাম। এই অপারেটরগুলোর কাজ কি? এ বি এর চেয়ে বড় নাকি বা এ বি এর চেয়ে ছোটো নাকি, এই জিনিসটা হচ্ছে এই দুইটা অপারেটর চেক করে। সো এই জিনিসটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিন্তু এখন আমরা দেখে ফেলছি। আমার ইফের ভিতরে হচ্ছে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আমরা চেক করি যে আমার একটা নাম্বার এখানে ছিল, যেই নাম্বারটার ভ্যালু হচ্ছে 10। সো 10 কি 0 এর চেয়ে বড় কিনা, এটার উপর বেস করে আমার একটা কাজ এখানে করতে হবে। সো এখানে 10 যেহেতু আমার 0 চেয়ে বড়, আমার ইফ ব্লকের ভিতরে যে প্রিন্টএফ ফাংশনটা আছে এটা কিন্তু এক্সিকিউট হবে। যদি এখানে 10 এর জায়গায় অন্য কোনো একটা নাম্বার থাকতো যেটা কিনা আমার 0 এর চেয়ে বড় না, তাহলে কিন্তু আমার এই প্রিন্টএফটা এক্সিকিউট হতো না। সো এটা আসলে আমরা এখানে দেখে বুঝতে পারবো না, আমরা একটু আমাদের কোড এডিটরে চলে যাই, যেখানে কিনা আমরা জিনিসটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো। সো তারাও এখানে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল নিয়েছে, যেটার ভ্যালু তারা আগে থেকে সেট করে রেখেছে। আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবল নেব না, আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। আমি একটা ভ্যারিয়েবল এখানে, আচ্ছা আমার কিবোর্ডটা আগে সেট করে নিই, একটা ভ্যারিয়েবল এখানে আগে থেকে ডিফাইন করে নিই, আমার ইন্টিজার নাম ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু দরকার নেই, আমি জাস্ট ডিফাইন করে রাখলাম। এরপরে
প্রিন্টএফ দিয়ে হচ্ছে আমি ইউজারকে বলবো যে তুমি আমাকে কিছু একটা ইনপুট দাও, এন্টার অ্যান ইন্টিজার নাম্বার। সো এটা আমি দিলাম। দেন হচ্ছে স্ক্যানএফ এর মাধ্যমে আমি যে কাজটা করব তা হচ্ছে স্ক্যানএফ পারসেন্ট ডি কমা হচ্ছে নাম। সো এখানে হচ্ছে আমি ইউজারের কাছ থেকে নাম্বারটার ইনপুট নেব। এরপরে আমি চেক করব যে এই নাম্বারটা ইভেন নাকি অড। আচ্ছা, ইভেন অডটা একটু অ্যাডভান্সড হয়ে যায়, আমি জাস্ট এতটুকু চেক করব যে এই নাম্বারটা আমার 5-এর চেয়ে বড় কিনা। সো ইফ এলস স্টেটমেন্ট লেখার জন্য, এলস তো এখন আসেনি, আমাদের ইফ স্টেটমেন্ট লেখার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ইফ লিখতে হয়। জাস্ট ইংলিশ ভাষায় ইফ, তারপর হচ্ছে আমার একটা ফার্স্ট ব্র্যাকেট নিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজড। এরপরে আমার একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হয় পাশাপাশি। সো আমরা এরপরে হচ্ছে একটা এন্টার চাপবো, চেপে হচ্ছে এই জিনিসটাকে নিচে নিব। এখন ইফের যে ফার্স্ট ব্র্যাকেটটা সেটার ভিতরে আমার কি করতে হবে, এখানে আমার কন্ডিশনটা লিখতে হবে, যে কন্ডিশনটা চেক করে আমার পরবর্তী লাইন অফ কোডটা এক্সিকিউট হবে। সো ইফের ভিতরে আমি কি করব, এখন আমার কি কাজ ছিল যে আমার নাম্বারটা কি 5-এর চেয়ে বড় কিনা সেটা চেক করার জন্য। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে নাম্বারের যে ভ্যারিয়েবল সেটার নামটা লিখব NUM নাম গ্রেটার দেন 5। সো এটা হচ্ছে আমার কন্ডিশন। সো এই কন্ডিশনটা আমার ইফের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা সেটা হচ্ছে আমার কন্ডিশন। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আমার নাম্বার 5-এর চেয়ে বড় কিনা। এটা আমার ট্রুও হইতে পারে, ফলসও হইতে পারে। যখন আমার ইউজার এমন কোনো একটা নাম্বার ইনপুট দিবে যেটা 5-এর চেয়ে বড়, তখন আমার ইফ ব্লকের ভিতরে কন্ডিশনটা ট্রু হবে। আর যখন আমার ইউজার এমন কোনো একটা নাম্বার ইনপুট দিবে যেটা কিনা 5-এর চেয়ে ছোট, যেমন 1 2 3 4, সেটা হচ্ছে আমার 5-এর চেয়ে ছোট হবে, তখন আমার যে কন্ডিশনটা সেটা হচ্ছে ফলস হবে। সো এটার উপর বেস করে আমি একটা স্টেটমেন্ট লিখলাম প্রিন্টএফ। প্রিন্টএফ তুমি কি করবা, দ্য নাম্বার ইজ লার্জার দেন 5। ঠিক আছে? সো এখানে আমার একটা সেমিকোলন দিতে হবে, না হলে আমার স্টেটমেন্টটা শেষ হবে না। সো এখন যদি আমি সেভ করি, সো একটা ইফ স্টেটমেন্ট আমি এখানে লিখে ফেললাম যেটা হচ্ছে কোনো একটা নাম্বার 5-এর চেয়ে বড় কিনা সেটা চেক করে, যদি বড় হয় অর্থাৎ আমার কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার এই প্রিন্টএফটা কাজ করবে। আর যদি আমার বড় না হয় অর্থাৎ আমার কন্ডিশনটা ফলস হয় তাহলে আমার এই ব্লকের ভিতরে ঢুকবে না, সে হচ্ছে পরবর্তী লাইনে চলে যাবে, অর্থাৎ আমার এখানে কিছুই আউটপুট আসবে না। সো আমরা যদি একটু চেক করে দেখি, আমার কন্ট্রোল জে দিয়ে আমি টার্মিনাল অন করি, এরপরে CLS ক্লিয়ার করে ফেললাম, তারপর হচ্ছে আমার GCC, আমার ফাইলের নামটা কি practice.c output.exe। সো এখানে হচ্ছে আমি ফাইলটাকে কম্পাইল করে ফেললাম। এখানে আমার practice.exe নামে একটা জিনিস আছে, এটাকে আমি ডিলিট করে দিই কনফিউশন এড়ানোর জন্য। এখানে শুধুমাত্র আমার একটা কোড আর সেটার আউটপুট। হ্যাঁ, এবার বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন যদি আমরা কোডটাকে একটু রান করে দেখার চেষ্টা করি, আমাদের কোড যেহেতু কম্পাইল হয়ে গেছে, output.exe কে যদি রান করি, আমাকে সর্বপ্রথম একটা ইন্টিজার নাম্বার ইনপুট করতে বলা হয়েছে। সো আমি নাম্বারটা কত দিব, সে ফর এক্সাম্পল আমি 1 দিলাম। 1 আমার 5-এর চেয়ে বড় নয়, অর্থাৎ আমার কন্ডিশনটা এখানে ফলস হয়ে যাবে। তাহলে একটু এন্টার দিয়ে দেখি কি হয়। আচ্ছা, এখানে আমার কিছু একটা ভুল হয়েছে, 1 মিনিট। আচ্ছা, আমার আগে যে কোডটা ছিল সেটাতে আমার ডিজায়ার্ড আউটপুটটা না আসার পেছনে কারণ হচ্ছে এখানে স্ক্যানএফ এর ভিতরে যখন আমি কোনো একটা ভ্যারিয়েবল পাস করি, যে এই জায়গাটাতে আমাকে কোনো একটা ভ্যারিয়েবলে ওই ইউজারের দেওয়া যে নাম্বারটা সেটাকে অ্যাসাইন করতে হবে, তখন হচ্ছে আমার ভ্যারিয়েবলের নামের সামনে একটা এম্পারসেন্ট দিতে হয়। সো এটা যদি না দিই তাহলে কিন্তু আমার ইউজারের ইনপুট দেওয়া নাম্বারটা আমার ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হবে না। সো এখন যদি আমি আমার কোডটাকে সেভ করি, সেভ করার পর হচ্ছে কম্পাইল করি, কম্পাইল করার পর রান করি, তাহলে হচ্ছে আমাকে একটা ইন্টিজার নাম্বার ইনপুট দিতে বলা হচ্ছে। এখন আমার মাইলস্টোনটা কত ছিল, এখানে 5 ছিল। সো 5-এর সাথে আমি যে কোনো একটা কিছু কম্পেয়ার করব। সো আমি 3 যদি দিই, যেটা আমার 5-এর চেয়ে ছোটো, তাহলে কিন্তু আমাকে এখানে কোনো আউটপুট দেখাচ্ছে না। কিন্তু আমি যদি কোডটাকে আরেকবার রান করে এখানে 5-এর চেয়ে বড় কোনো একটা সংখ্যা আছে, ফর এক্সাম্পল আমি এখানে 10 দিলাম, তাহলে কিন্তু আমাকে বলতেছে যে দ্য নাম্বার ইজ লার্জার দেন 5। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে একটা স্পেসিফিক কন্ডিশন ট্রু নাকি ফলস এটার উপর বেস করে কিন্তু আমার এখানে একটা কাজ হচ্ছে।
কিন্তু আমি এই জিনিসটাকে আরেকটু বেটার ওয়েতে অর্গানাইজ করতে চাই। আমি চাই যে নাম্বার যদি 5-এর চেয়ে বড় হয় তাহলে আমাকে যেমন বলবে যে দ্য নাম্বার ইজ লার্জার দেন 5, সিমিলারলি আমার নাম্বারটা যখন 5-এর চেয়ে ছোট হবে তখনও আমাকে এরকম একটা রেলেভেন্ট মেসেজ দিবে যে দ্য নাম্বার ইজ স্মলার দেন 5। সো এই জিনিসটা আমি কিভাবে করব? এই কাজটা করার জন্য আমার এলস ব্লকটা চার্জে আসে। সো আমি যদি এখন এলস ব্লকের কাজটা একটু দেখি, ইফ এলস স্টেটমেন্ট, দ্য ইফ এলস স্টেটমেন্ট প্রোভাইডস অ্যান অল্টারনেটিভ ব্লক অফ কোড। কি প্রোভাইড করে? অল্টারনেটিভ ব্লক অফ কোড টু এক্সিকিউট ইফ দ্য কন্ডিশন ইজ ফলস। অর্থাৎ এখানে আমার দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার একটা কাজ হবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে আরেকটা কাজ হবে। এটা সিনট্যাক্সটা কীরকম? আমার ইফের সামনে একটা কন্ডিশন থাকে বাট এলসের সামনে আমার কোনো কন্ডিশন থাকে না। সো একটা এক্সাম্পল যদি আমি দেখি যে আমার একটা ভ্যারিয়েবল এখানে আছে, সেই ভ্যারিয়েবলটা 0-র চেয়ে বড় কিনা, যদি বড় হয় তাহলে আমার একটা লাইন এখানে প্রিন্ট হয়, আর যদি আমার 0-র চেয়ে ছোট হয় তাহলে আমার একটা লাইন এখানে প্রিন্ট হয় আর কি। সো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে ফেলি। সো আমাদের যেই কোডটা অলরেডি ছিল সেটাকে আমরা একটু কাজে লাগাই, আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট ইফের শেষে এলস কিওয়ার্ডটা আমার লিখতে হবে, লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সো আমাদের আগে যতটুকু কাজ আমরা করেছিলাম ততটুকু থেকেই শুরু করি, যে আমাদের নাম্বার গ্রেটার দেন 5 এটা যদি ট্রু হয় তাহলে আমার এই জিনিসটা হবে, আর এটা যদি ফলস হয় তাহলে আমার কি হবে? আমার প্রিন্টএফ দ্য নাম্বার ইজ স্মলার দেন 5, এটা সেমিকোলন দিলাম, সেভ করলাম, তারপর হচ্ছে কম্পাইল করলাম, রান করলাম। এখন আমাকে একটা ইন্টিজার নাম্বার দিতে বলা হয়েছে, আমি নাম্বারটা দিলাম 3 হচ্ছে আমার 5-এর চেয়ে ছোট, অর্থাৎ আমার ইফ ব্লকের ভিতরে যে কন্ডিশনটা এটা হচ্ছে ফলস হবে। তাহলে আমি রান করে দেখি কি আসে, এন্টার চাপলাম, দ্য নাম্বার ইজ স্মলার দেন 5। এই দ্য নাম্বার ইজ স্মলার দেন 5 এটা কোত্থেকে আসছে? এটা কিন্তু আমার ইফ ব্লকের ভিতরে কোড থেকে আসে নাই, আমার ইফ ব্লকের জায়গা এতটুকু, কিন্তু যেহেতু ইফ ব্লকের কন্ডিশনটা আমার ফলস, দ্যাটস ওয়াই আমার এলস ব্লকটা কাজ করছে। এলস ব্লকের ভিতরে আমার কি ছিল? দ্য নাম্বার ইজ স্মলার দেন 5। সো একটা কন্ডিশন ট্রু হলে আমার ইফ ব্লকের ভিতরে কোডটা কাজ করে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আমার এলস ব্লকের ভিতরে যে কোডটা সেটা কাজ করে। সো এই ছিল মোটামুটি আমার ইফ এলসের যে বেসিক ধারণাটা সেটা। এখন আমরা পরবর্তীতে আরেকটু অ্যাডভান্সড ভার্সনটা দেখি। সো আমাদের ইফ গেল, ইফ এলস গেল, এখন হচ্ছে আমাদের ইফ এলস ইফ ল্যাডার। ল্যাডার মানে কি? ল্যাডার মানে হচ্ছে সিঁড়ি, অর্থাৎ আমার অনেকগুলা ইফ এলস যখন আমরা একসাথে ইউজ করি একটা চেইন হিসেবে তখন কিন্তু একটা সিঁড়ির মতো আকৃতি সেটা ধারণ করে। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইফ এলস ইফ ল্যাডার। এটা কি জন্য ইউজ করা হয়? এটা আমার ইউজ করা হয় হচ্ছে মাল্টিপল কন্ডিশনস যখন থাকে তখন হচ্ছে আমার এই জিনিসটা ইউজ করা হয়। কন্ডিশনস আর চেকড 1 বাই 1 ইন এ সিকোয়েন্স, অর্থাৎ আমার একটা কন্ডিশন হচ্ছে এখানে চেক করা হয়, সেটা যদি আমার ট্রু হয় তাহলে হচ্ছে একটা কোড মানে এক্সিকিউট হয়, পরবর্তীতে আমার আরেকটা কন্ডিশন চেক করা হয়, সেটা যদি ট্রু হয় তাহলে এই কোডটা এক্সিকিউট করা হয়। এভাবে আমার মাল্টিপল কন্ডিশন চেকিংয়ের মাধ্যমে আমার একটা আউটপুট কিন্তু আসে। সো এটা যদি একটা এক্সাম্পল আমরা দেখি, যে আমার এখানে একটা ভ্যারিয়েবল আছে যেটার ভ্যালু হচ্ছে 0। এখন নাম্বার যদি 0-র চেয়ে বড় হয় তাহলে আমার একটা কোড এখানে এক্সিকিউট হবে, নাম্বার যদি আমার 0-র চেয়ে ছোট হয় তাহলে হচ্ছে আমার একটা কোড এখানে এক্সিকিউট হবে। আর যদি দুইটার কোনোটাই না হয়, অর্থাৎ এখানে আর কোন পসিবিলিটিটা বাকি আছে? বড়ও না ছোটও না, তাহলে কি হতে পারে? সমান হইতে পারে। সো যদি সমান হয় তাহলে হচ্ছে আমার আরেকটা জিনিস এখানে এক্সিকিউট হবে। সো এটার এক্সাম্পলটা যদি আমরা একটু দেখে ফেলি, আমাদের কাজ কিন্তু অলমোস্ট আগে থেকেই 70% হয়ে আছে, জাস্ট অল্প একটু করা বাকি। সেটা হচ্ছে আমার নাম্বারটা যদি 5-এর চেয়ে বড় হয় তাহলে কি করতে হবে সেটা কিন্তু আমরা ডিফাইন করে রেখেছি। আমার নাম্বারটা যদি 5-এর চেয়ে ছোট হয় বা 5-এর সমান হয় তাহলে কি করা লাগবে সেটাও কিন্তু আমরা এখানে দেখে রেখেছি। কিন্তু আমাদের এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে নাম্বারটা 5-এর চেয়ে ছোট আর সমান এই দুইটা কেসের জন্যই কিন্তু আমরা একটা স্টেটমেন্ট এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে দ্য নাম্বার ইজ স্মলার দেন 5। এরকমটা কিন্তু আমাদের হওয়া উচিত না। এখানে একটা কন্ডিশন আমার বলে দিতে হবে যে দ্য নাম্বার ইজ স্মলার দেন 5, এটা আমি কোন কেসে প্রিন্ট করব। আমার কেসটা হচ্ছে এলস ইফ, এলসের পর একটা ইফ লিখে হচ্ছে আমি আরেকটা কন্ডিশন লিখব যে দ্য নাম্বার ইজ স্মলার দেন 5-এর জন্য যে কন্ডিশনটা সেটা আমি এখানে লিখব।
সো এখানে হচ্ছে আমি আরেকটা কন্ডিশন লিখে ফেললাম, যেটা হচ্ছে আমার নাম্বার ইজ স্মলার দেন 5 এর জন্য। এখন আরেকটা এলস আমি লিখবো কিসের জন্য, যখন হচ্ছে আমার নাম্বারটা 5 এর সমান হবে। সো উপরে একটা কন্ডিশন আমার চেক করে যে 5 এর চেয়ে বড় কিনা, সেটার একটা স্টেটমেন্ট এখানে লেখা হয়েছে। 5 এর চেয়ে ছোট কিনা সেটার জন্য একটা স্টেটমেন্ট এখানে লেখা হয়েছে। আর একটা কেজি বাকি থাকে, সেটা হচ্ছে 5 এর ইকুয়াল কিনা। সো এটার জন্য আমার স্পেসিফিক্যালি কন্ডিশনটা লিখে দেওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে বাই ডিফল্ট আমার একটা পসিবিলিটি বাকি থাকে। সো যখন আমি নিশ্চিত থাকবো যে আমার স্টেটমেন্ট একটাই বাকি থাকে, তখন হচ্ছে আমার এলসের ভিতরে ইফ দিয়ে কোনো কন্ডিশন আমার লেখার দরকার নেই, আমি সরাসরি এলস ব্লকের ভিতরে লিখে ফেলবো প্রিন্টএফ দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 5। সো এই গেল আমার যেই রেলেভেন্ট স্টেটমেন্টটা সেটা। এখন যদি আমি সেভ করে ফেলি আর সিএলএস দিয়ে ক্লিয়ার করে কোডটাকে কম্পাইল করে তারপরে রান করি, এখন যদি আমি এমন একটা নাম্বার দিই যেটা হচ্ছে 5 এর চেয়ে লার্জার, তাহলে আমাকে বলে দ্য নাম্বার ইজ লার্জার দেন 5। আমি যদি এমন একটা নাম্বার দিই যেটা হচ্ছে 5 এর চেয়ে স্মলার, তাহলে আমাকে বলতেছে দ্য নাম্বার ইজ স্মলার দেন 5। আমি যদি এমন একটা নাম্বার দিই যেটা কিনা 5 এর সমান বা 5 নিজেই, তাহলে হচ্ছে আমাকে বলতেছে দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ আমার ইফ এলসের মাধ্যমে আমি কিন্তু সাকসেসফুলি এমন একটা প্রোগ্রাম লিখে ফেলেছি যে প্রোগ্রামটা আমার গিভেন নাম্বারটাকে চেক করে দেখে। এখন এটার আরেকটা কমপ্লেক্স কেস আমরা চিন্তা করতে পারি, যেখানে কিনা আমরা কি করব, একটা নাম্বার অড নাকি ইভেন সেটা বের করব। সো অড ইভেনের জন্য আমি এলস ইফ ব্লকটাকে রিমুভ করে দিই। এটা জাস্ট আমার একটা এক্সাম্পল আর কি। আমার একটা স্পেসিফিক নাম্বার যেটা আমি ইনপুট দেব সেটা হচ্ছে আমার নাম ভ্যারিয়েবলের মধ্যে সেভ হবে। পরবর্তীতে এই নাম্বারটা জোড় নাকি বিজোড় সেটা আমরা কিভাবে বের করব, এখানে আমাদের একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট কাজ করে। সেটা হচ্ছে আমি জোড় সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি, সে ফর এক্সাম্পল আমার একটা সংখ্যা হচ্ছে 5, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 5 আমার কি নাম্বার, 5 হচ্ছে আমার বিজোড় সংখ্যা। সো বিজোড় সংখ্যাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ হিসেবে 1 থাকে, কিন্তু জোড় সংখ্যাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমার কোনো ভাগশেষ থাকতেছে না। তার মানে আমার 2 দ্বারা বিভাজ্য কিনা এটার উপর কিন্তু আমার জোড় নাকি বিজোড় সেটা ডিপেন্ড করতেছে। সো জোড় সংখ্যাকে আমার 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, আর বিজোড় সংখ্যাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার একটা ভাগশেষ থাকে। সে ভাগশেষটা কত, 1। এখন ভাগশেষ বের করার জন্য আমরা কিন্তু একটা অপারেটর শিখেছিলাম। সে অপারেটরটা কি যদি একটু দেখি, আমাদের অপারেটরসের মধ্যে একটা অপারেটর এমন ছিল, কোথায় গেল, এই যে পার্সেন্টেজের মতো সিম্বলওয়ালা একটা অপারেটর। এটা কাজ কি, এটা কাজ হচ্ছে মডুলাস বা রিমাইন্ডার বের করে। এখানে a%b এটা দ্বারা কি বোঝায়, আমার যদি একটা সংখ্যা এমন হয় 5%2, সেটা আমার আউটপুট কত দেয়, আমার আউটপুট দেয় হচ্ছে 1। বাট যদি আমি 4%2 দিই, এটা দ্বারা আমার 4কে 2 দ্বারা ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকে সেটা বের করে দেখায়। সো এটার আউটপুট কত দেয়, আমার এটার আউটপুট দেয় হচ্ছে 0। সো আমার যে ইভেন নাম্বারগুলা সেটাকে আমি %2 দ্বারা যদি চেক করি তাহলে আমার 0 আউটপুট আসতেছে, আর যদি অড নাম্বারগুলোকে %2 দ্বারা আমি চেক করি তাহলে আমার 1 আসতেছে। সো এইটাকে কিন্তু একটা কন্ডিশন হিসেবে দাঁড়া করে আমি একটা নাম্বার ইভেন নাকি অড সেটা চেক করতে পারি। সো একটু দেখে ফেলি আমরা। আমার একটা গিভেন নাম্বার, সেই নাম্বারটাকে আমি কি করব, %2 এটা দ্বারা হচ্ছে চেক করব। যদি ওই নাম্বারটা মানে %2 দ্বারা এক্সপ্রেস করার পরে কি হবে, আমার একটা রিমাইন্ডার আসলেও আসতে পারে, অথবা আমার রিমাইন্ডার যদি না থাকে তাহলে 0 আসবে। তাহলে আমার কম্প্যারিজনে আরেকটা অপারেটর ছিল, সেটা হচ্ছে দুইটা জিনিস সমান কিনা সেটা চেক করার জন্য। সো ওই অপারেটরটা কি, দুইটা ইকুয়াল। সো দুইটা ইকুয়াল দেওয়ার পরে আমি কত লিখব, 0। সো এটা দ্বারা আমার কি বোঝাচ্ছে, নাম্বার %2 ইকুয়াল 0, অর্থাৎ নাম্বারকে আমি 2 দ্বারা ভাগ করলে সেটার যে মডুলাসটা, সে মডুলাসটা আমার 0 এর সমান কিনা, এই জিনিসটা হচ্ছে এখানে চেক করছে। সো যদি আমার মডুলাস বা রিমাইন্ডারটা 0 এর সমান হয়, তার মানে হচ্ছে নাম্বারটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তখন আমার কি বলতে হবে যে দ্য নাম্বার ইজ ইভেন, দ্য নাম্বার ইজ
ইভেন বা জোড় সংখ্যা। আর যদি এই কন্ডিশনটা ফলস হয়, অর্থাৎ কোনো একটা নাম্বারকে 2 দ্বারা ভাগ করলে আমার একটা রিমাইন্ডার পাওয়া যায় যেটা কিনা 0 সমান না, তখন আমার কি হয়, নাম্বারটা একটা বিজোড় সংখ্যা হয়। তখন আমার কোথায় চলে যাবে, এলস ব্লকে চলে যাবে। আর এলস ব্লকের মধ্যে আমাকে কি লিখতে হবে, দ্য নাম্বার ইজ অড। সো এই যে একটা প্রোগ্রাম আমরা দাঁড়া করে ফেলছি কিসের জন্যে, একটা নাম্বার জোড় নাকি বিজোড় অর্থাৎ অড নাকি ইভেন সেটা বের করার জন্য। এখন যদি কোডটাকে আমি সেভ করি, তারপরে কম্পাইল করি, কম্পাইল করার পরে রান করি, এখন আমাকে বলছে এন্টার অ্যান ইন্টিজার নাম্বার। আমি যদি একটা জোড় সংখ্যা ইনপুট করি যেমন 16, তাহলে আমাকে বলতেছে দ্য নাম্বার ইজ ইভেন। আমি যদি এখানে একটা বিজোড় সংখ্যা ইনপুট করি যেমন 87, দ্য নাম্বার ইজ অড। অর্থাৎ একটা নাম্বার জোড় নাকি বিজোড় সেটা বের করার জন্য কিন্তু আমি একটা প্রোগ্রাম সহজে লিখে ফেলছি। কিসের মাধ্যমে, আমাদের ইফ এলস ব্লকের মাধ্যমে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই ইউজফুল যখন আমরা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, তখন একটা স্পেসিফিক ম্যাথমেটিক্যাল যেই আউটপুট সেটার উপর বেস করে আমাকে বিভিন্ন রকমের কোড এক্সিকিউট করতে কিন্তু এই ইফ এলস ব্লক সাহায্য করে। সো আমাদের পরবর্তী পার্টে আমরা চলে যাই। আমরা ইফ দেখলাম, ইফ এলস দেখলাম, তারপর হচ্ছে ইফ এলস ইফ ল্যাডারটা দেখলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের নেস্টেড ইফ এলসের মধ্যে, যেখানে আমার একটা ইফ ব্লকের ভিতরে আবার ইফ এলস থাকে। অর্থাৎ ইফ এলসের ভিতরে ইফ এলস যেটাকে বলে আর কি, যে একটা কন্ডিশন ট্রু হওয়ার পরে সে হচ্ছে এই ইফ ব্লকের ভিতরে ঢুকবে, ঢুকার পরে সে আরেকটা কন্ডিশন চেক করবে, করার পর হচ্ছে এই ইফ অথবা এলসের মধ্যে যে কোনো একটা সে রান করবে আর কি। এগুলো আপাত দৃষ্টিতে একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট অতটা কমপ্লেক্স না যদি আমরা বুঝে শুনে কোডগুলো করি। সো একটা এক্সাম্পল আমরা দেখে ফেলি। আমার এখানে একটা ভ্যারিয়েবল আছে এজ ইকুয়াল টু 20, এজ ইকুয়াল টু 20। সো এজ যদি আমার 18-র সমান বা 18-র চেয়ে বড় হয় তাহলে হচ্ছে আমার এই ইফ ব্লকের ভিতর ঢুকবে। এখানে ঢোকার পরে আবার আরেকটা কন্ডিশন চেক আছে, সেটা হচ্ছে এজ কি আমার 21-এর চেয়ে বড় অথবা সমান কিনা। সো এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমার প্রিন্ট এফ এই ইউ আর অ্যান অ্যাডাল্ট অ্যান্ড এলিজিবল ফর অল রাইটস এটা প্রিন্ট হবে। আর যদি 21-এর চেয়ে ছোট হয়ে থাকে তাহলে হচ্ছে আমার এই এলসের লাইনটা প্রিন্ট হবে, যে ইউ আর অ্যান অ্যাডাল্ট বাট নট এলিজিবল ফর সার্টেন রাইটস। আর যদি আমার 18-র চেয়ে ছোট হয়, অর্থাৎ একদম উপরের যে ইফটা সেই কন্ডিশনটাই যদি ট্রু না হয় তাহলে এই ইফ এলসের মধ্যে কম্প্যারিজনটা হবেই না। ডিরেক্টলি আমার এই ইফ এলস মানে বড় ইফের মধ্যে না ঢুকে তার নিচের যে এলসটা সেটার মধ্যে চলে যাবে যে ইউ আর নট অ্যান অ্যাডাল্ট। অর্থাৎ আমার এখানে দুইটা কন্ডিশন চেক করা লাগতেছে, একটা হচ্ছে সে অ্যাডাল্ট কিনা এটা চেক করা লাগতেছে, পাশাপাশি যদি অ্যাডাল্ট হয়ে থাকে সে রাইটসের জন্য এলিজিবল কিনা সেটা চেক করতেছে। সেটার উপর বেস করে আমার দুইটা জিনিস হইতে পারে। আর যদি সে অ্যাডাল্ট না হয়ে থাকে তাহলে তো আমার কিছুই হবে না। সো এরকম একটা নেস্টেড ইফ এলস কিন্তু আমাকে এখানে দেখানো হয়েছে। এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার চেষ্টা করি একটু ভিন্ন আঙ্গিকে, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা আমাদের মতো করে একটা প্রোগ্রাম লেখার চেষ্টা করব যে জিনিসটাতে আমরা ভেরিফাই করব যে একটা নাম্বার আমার একই সাথে নন নেগেটিভ এবং যদি নন নেগেটিভ হয়ে থাকে তাহলে সেটা ইভেন নাকি অড সেটা আমরা বের করে দেখব। সো এটার জন্য আমার যে কোডটা লিখতে হবে সেটা হচ্ছে ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে, নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এই জিনিসটা কিন্তু আমার এখানে এডিটরের কারণে আসলে বোঝা যাচ্ছে না। আমার গ্রেটার দেন ইকুয়াল টু এই অপারেটরটা দ্বারা বোঝায় আমার কোনো একটা নাম্বার 0-এর চেয়ে একই সাথে বড় এবং সমান কিনা। সো এই কন্ডিশনটা যদি আমার ট্রু হয় তাহলে হচ্ছে আমার একটা সার্টেন টাস্ক হবে। আর এলসের মধ্যে আমি কি লিখব, এলসের মধ্যে আমি লিখব যে দ্য নাম্বার ইজ নেগেটিভ, প্রিন্ট এফ এলসের কাজটা আমি আগে করি, দ্য নাম্বার ইজ নেগেটিভ। আর ইফের মধ্যে আমি কি করব, যেহেতু এই ইফের মধ্যে আমার এই কন্ডিশনটা চেক করেই ঢুকবে যে দ্য নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে আমি এখানে দুইটা কাজ করব। আমার যদি নাম্বারটা অড হয়ে থাকে তাহলে আমি একটা
জিনিস প্রিন্ট করবো, আর যদি ইভেন হয়ে থাকে তাহলে আরেকটা জিনিস প্রিন্ট করবো। তাহলে এখানে আমি আরেকটা ইফ লিখে ফেলবো, যেই ইফের কাজ হচ্ছে নাম্বার %2 ইকুয়াল টু 0, অর্থাৎ আমার নাম্বারটা যদি ইভেন হয় তাহলে আমার একটা জিনিস প্রিন্ট হবে, the number is positive and even, আর যদি আমার ইভেন না হয়ে থাকে তাহলে আমার আরেকটা জিনিস হবে, the number is positive and odd। এই সেম কাজটা আমি চাইলে ইয়ার ভিতরেও করতে পারি, আমার এলস ব্লকের মধ্যেও করতে পারি, যে দ্য নাম্বার ইজ নেগেটিভ অ্যান্ড ইভেন, নেগেটিভ অ্যান্ড অড। তাহলে এটার জন্য আমি সিম্পলি এই লাইনটাকে কপি করে ফেলবো, তারপরে এলসের ভিতরে এই জিনিসটাকে কেটে দিব, এখানে পেস্ট করে দিব। সো দ্য নাম্বার ইজ, এখানে দুই জায়গাতে আমি একটা কাজ করব, অল্টার ডি যদি চাপি, অল্টার শিফট, আচ্ছা ওয়েট, ভিএস কোডে একটা সুবিধা হচ্ছে আমি এখানে অল্টার চেপে ধরে যদি দুই জায়গায় কার্সর দিয়ে ক্লিক করি, আমার কিন্তু দুইটা কার্সর এখানে চলে আসছে। সো এখন যদি আমি কন্ট্রোল শিফট দিয়ে পুরোটাকে সিলেক্ট করি, তারপরে নেগেটিভ লিখি, এটা কিন্তু আমার দুই জায়গাতেই অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এখন যদি আমি জিনিসটাকে সেভ করি তাহলে আমার কোডটা ফরম্যাটেড হয়ে যাবে, আমার বুঝতে আর একটু সুবিধা হবে। সেটা হচ্ছে, আমি টার্মিনালটা হাইড করে দিই, এখানে ইফের ভিতরে আমার কিছু একটা আছে যে নাম্বার 0 এর ইকুয়াল এবং 0 এর চেয়ে বড় কিনা, যদি এটা হয়ে থাকে তাহলে হচ্ছে আমার এই ইফের ব্লকের ভিতর ঢুকবে, ঢুকার পরে আরেকটা জিনিস চেক করবে যে নাম্বারটাকে আমার অড নাকি ইভেন। সো ওইটার উপর বেস করে আমার হয় মানে এই লাইনটা দেখাবে অথবা এই লাইনটা দেখাবে। এখানে আমার পজিটিভ অ্যান্ড ইভেন, এখানে পজিটিভ অ্যান্ড অড, আর এটার নিচে যে এলস ব্লকটা, অর্থাৎ আমার নাম্বারটা নেগেটিভ হইলে যে জিনিসটা দেখাবে, সেখানেও আমার দুইটা লাইন আছে, দ্য নাম্বার ইজ নেগেটিভ অ্যান্ড ইভেন, দ্য নাম্বার ইজ নেগেটিভ অ্যান্ড অড। সো এরকম চারটা কন্ডিশন কিন্তু আমার এখানে আছে। এখন আমি যদি প্রোগ্রামটাকে সেভ করে কম্পাইল করি, কম্পাইল করার পর যদি রান করি, আমাকে একটা ইন্টিজার এন্টার করতে বলা হয়েছে। আমি যদি এখানে -3 এন্টার করি, আমাকে বলতেছে দ্য নাম্বার ইজ নেগেটিভ অ্যান্ড অড। আমি যদি এখানে -2 লিখি, দ্য নাম্বার ইজ নেগেটিভ অ্যান্ড ইভেন। আমি যদি এখানে 3 লিখি, দ্য নাম্বার ইজ পজিটিভ অ্যান্ড অড। আমি যদি এখানে 4 লিখি তাহলে দ্য নাম্বার ইজ পজিটিভ অ্যান্ড ইভেন। আমি যদি 0 লিখি তাও হচ্ছে আমার দ্য নাম্বার ইজ পজিটিভ অ্যান্ড ইভেন। সো এভাবে কিন্তু আমি নেস্টেড ইফ এলসের মাধ্যমে আমার যে কাঙ্ক্ষিত রেজাল্টটা, যে কাঙ্ক্ষিত ফলাফলটা, সেটা কিন্তু আমি সহজেই অর্জন করে ফেলতে পারছি। সো আমার চারটা ডিফারেন্ট কেজের জন্য আমার চারটা লাইন প্রিন্ট হচ্ছে, আর সেই প্রিন্টিংটা আমার কিসের ভিত্তিতে হচ্ছে, আমার এই ইফ এলসের কন্ডিশনগুলো ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে সেটার উপর বেস করে হচ্ছে। সো আশা করি এই ভিডিওটা দেখার পরে ইফ এলস নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না, আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর যদি বুঝতে না পারি সেক্ষেত্রে ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে দেখার জন্য অনুরোধ করা হলো। পাশাপাশি আমাদের যে নোটটা আছে সেই নোটটার মধ্যে আমার কিন্তু বিভিন্ন অপারেটরসের ডেসক্রিপশন দেওয়া আছে, যে কোন অপারেটরটা আসলে কি কাজ করে। সো এই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। আমরা এই পিডিএফটা হচ্ছে আমাদের ক্লাস নোটস চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দিব। সো সবাই এখান থেকে চাইলে দেখে নিতে পারেন, আর ভিডিওটা আরেকবার একটু দেখে নেবেন যদি বুঝতে সমস্যা হয়। সো আমাদের পরবর্তী যে টপিকগুলো সেটা নিয়ে ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।